নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা এবং আজকের বিষয় হচ্ছে বাঁচলো ভোটের বাতি। আমরা ইতিমধ্যেই জানতে পেরে গিয়েছি যে অসম, বাংলা সহ 5টি রাজ্যের ভোট ঘোষণা করা হয়ে গিয়েছে। রবিবার বিকেল 4টে নাগাদই বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশন এবং সেখানেই কিন্তু কোন রাজ্যে কবে হচ্ছে ভোট, কত দফায় হবে ভোট, সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই আপডেট দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই আজ আমরা সাফ কথায় বিশেষ করে আলোচনা করব অসম নিয়ে। অসমে হচ্ছে এক দফায় ভোট এবং আগামী 9 এপ্রিল হবে ভোট গ্রহণ। আপনাদেরকে জানাবো যে এই ভোট গ্রহণ যেহেতু এক দফায় হচ্ছে তা নিয়ে কিন্তু নতুন করে আবারও জল্পনা করা হচ্ছে। ভোট গ্রহণ হবে 9 এপ্রিল এবং 4 মে ভোট গণনা হবে এবং একই সঙ্গে হবে ফল প্রকাশও। ইতিমধ্যে ঘর গুছিয়ে অ্যাডভান্টেজ টিম হিমন্ত সহ অসমের বিজেপি। অপরদিকে জনবিচ্ছিন্ন অন্তর্কলহে একেবারে জীর্ণ বিরোধী শিবির, বিরোধী জোট ছন্নছাড়া হয়ে গিয়েছে কার্যত, যা আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন খবরে। আর একই সঙ্গে কংগ্রেস ছাড়ার হুমকি দিচ্ছেন প্রদ্যুৎ বরদলৈ। অপরদিকে কংগ্রেসকে কটাক্ষ করছেন রাইজোর দলের প্রধান অখিল গগৈ। প্রথম দফার মতোই কংগ্রেসের দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও প্রকাশ হওয়ার পরেও দিকে দিকে চলছে বিক্ষোভ, কর্মীদের রোষ গোটা অসম জুড়ে। তবে ভোট নির্ঘণ্ট নিয়ে কি বলেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, প্রথমে আপনাদেরকে সেই বাইট শোনাবো এবং তারপর আলোচনায় যাব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, প্রত্যেকের সঙ্গে পরিচয় করাবো। কি বলেছেন জ্ঞানেশ কুমার, শুনুন। All 126 assembly constituencies for Assam, the polling shall be just in one phase, and the polling shall take place on 9th of April, Thursday, 2026. The counting shall be on 4th of May. All 140 assembly constituencies of Kerala shall also go for polling on 9th April, that is Thursday, and counting shall be on the same day, that is 4th May 2026. Puducherry also will go along with Assam and Kerala. The date of poll is 9th April and the counting will be 4th of May. Tamil Nadu. Tamil Nadu, all 234 assembly constituencies will go for poll on 23rd of April in one phase, and the counting shall be on the same day for all the 5 states/UT, that is 4th of May 2026. West Bengal. West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase, 152, and the second phase, 142. The date of poll shall be 23rd of April and 29th of April, and the counting shall be together for all, that is 4th of May 2026. আমরা শুনে নিলাম জ্ঞানেশ কুমার কি বলেছেন এবং এবার আলোচনায় যাব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, পরিচয় করাবো প্রত্যেকের সঙ্গেই। এই মুহূর্তে সাফ কথার স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপির মুখপাত্র মানস সরনিয়া। স্যার, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক প্রাণতোষ রায় রয়েছেন। প্রাণতোষ বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং অনলাইন যুগে ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাইলাকান্দি থেকে বিজেপি নেতা অভ্রাংশ চৌধুরী। অভ্রাংশ বাবু, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাকে স্বাগত। শোনা যাচ্ছে নিশ্চয়ই, প্রত্যেকেই শুনতে পাচ্ছেন। অভ্রাংশ বাবু, শোনা যাচ্ছে? নমস্কার। হ্যাঁ, একদমই তাই। অর্থাৎ ইতিমধ্যেই আমরা জানি যে বাংলা সহ অসম 5টি রাজ্যের ভোট ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে এবং যার পর থেকে আমরা দেখছি অসমের রাজ্য রাজনীতিতে কিন্তু যথেষ্ট পরিমাণের তরজা শুরু হয়ে গিয়েছে। তবে প্রথমেই আমার প্রশ্নটা থাকছে প্রাণতোষ বাবুর কাছে, যে আমরা যে দেখেছি যে গেল বছর বা তার আগেও ভোট অসমে যদি আমরা তাকাই যে কখনো কিন্তু এক দফায় ভোট হয়নি। এবার যদি আমরা দেখি যে শেষবারের মতো 3 দফায় ভোট হয়েছিল এবং 3 দফার পরে এবার এক দফায় ভোট হচ্ছে। মূলত কি কি কারণের জন্য এই এক দফার ভোট করা হচ্ছে? কারণ এই মুহূর্তে এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। আপনি কি বলবেন? নমস্কার। নিউজ লাইভ বাংলাকে সমস্ত শ্রোতাদেরকে আমার নমস্কার, প্রণাম। আপনার যে স্বর্ণালী যে প্রশ্ন,
এটা উত্তর হইতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে, 10 বছর 15 বছর 20 বছর আগের আসাম, 15 বছর আগের আসাম আর বর্তমান আসাম, ডে নাইট ডিফারেন্স। আমরা আতঙ্কিত আসামে বসবাস করতাম। আমাদের কেউ ঘর থেকে বেরিয়ে গেলে মা সন্তানের জন্য চিন্তা করতো, স্ত্রী স্বামীর জন্য চিন্তা করতো, সন্তান মেয়ে মা ছেলে মেয়েরা বাবা আসবে ফিরে আসবে কি না, এরকম দিন আসামের ছিল, যে যা গত 10-12 বছর যাবৎ 10-11 বছর যাবৎ নাই। তো এই নাই কারণ এই যে যে শান্তি স্থাপন আস্তে আস্তে এতগুলা সংগঠন, বিভিন্ন এক্সট্রিমিস্ট সংগঠন মানে আতঙ্কবাদী সংগঠন, যাদেরকে সরকার, আসাম সরকার, ভারত সরকার রাজনৈতিকভাবে বা তাদের সঙ্গে সমঝোতা চুক্তি করার বহু হাজার, কয়েক হাজার, যাদেরকে আমরা উগ্রপন্থী বলতাম, তো সেই উগ্রপন্থীরা যেটা আতঙ্ক সৃষ্টি করে রাখছিল সমস্ত আসামকে, আসামের জনজীবনকে, সেই অবস্থা থেকে ভারতীয় জনতা পার্টি সরকার যখন আসলো তখন থেকে এটার সুরাহা হলো। সমস্ত আস্তে আস্তে এমন অবস্থা আসলো যে এখন মানে সেই যে দুর্দিন বা আসামের যে অন্ধকারচ্ছন্ন আসাম ছিল অবস্থা, সামাজিক, আর্থিক, রাজনৈতিক সমস্তভাবে, যে ওই দিনগুলো আজকে আর নেই এবং সম্পূর্ণ শান্তি, সমাজে শান্তি বিরাজ করতেছে, রাজনৈতিকভাবে শান্তি বিরাজ করতেছে, অর্থনৈতিকভাবে আসাম অনেক প্রগতি দিকে চলছে, আসামের ডেভেলপমেন্ট অনেক দিক দিয়ে আসামের ডেভেলপ, আমরা যেগুলো কল্পনা করতে পারি না, কল্পনাতীত। আমার বয়সে আমি ছোটবেলা শিশু অবস্থার থেকে যে আসামের অবস্থা দেখছি, নিজের ছাত্র জীবনে যেরকম অনেকবার আন্দোলন করতে হয়েছে। আমি এই প্রসঙ্গ ধরেই আমি টানছি প্রণতোষ বাবু, আপনি যেমনটা বলছেন যে 10 থেকে 12 বছর আগের অসম আর আজকের অসমের মধ্যে যথেষ্টই তফাৎ, এবং যার জন্য শান্তি শৃঙ্খলা ফিরেছে। আর এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইন যুগে কংগ্রেস নেতা অরবিন্দ পালও। অরবিন্দ বাবু, নিশ্চয়ই শোনা যাচ্ছে? অরবিন্দ বাবু শুনতে পাচ্ছেন? সাউন্ডটা ক্লিয়ার হইতেছে না। বেশ, আমি যাবো আবারও তার কাছে, অডিওর খুব সমস্যা হচ্ছে সম্ভবত। আমি প্রাণতোষদার কাছে আবারও ফিরছি, আপনি যেমনটা বলছিলেন। সেই তো এখন যে শান্ত অবস্থা আসামে, এখন শান্ত অবস্থা, উন্নতির প্রগতির আসাম, উন্নতির আসাম, শান্তিপূর্ণ আসাম। শুধু ভারতবর্ষের ব্যবসায়ীরা না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এসে আসামে ইনভেস্ট করতেছে, আসামের ইন্ডাস্ট্রি স্থাপন করতেছে, আসামের এগ্রিকালচারও অনেক ভালো অবস্থায়, কিন্তু এগ্রিকালচারে হয়তো আরও উন্নতির অবকাশ আছে। আমি বলবো এগ্রিকালচারে আসামের জন্য আরও অনেক অবকাশ আছে, সেটা অন্য বিষয়। তো এই যে শান্তি স্থাপন, শান্তির আসাম, সমৃদ্ধির আসাম, উন্নতির আসাম, প্রগতির আসাম, সেই আসামে বর্তমানে 3-4বার ইলেকশন, ভাগে ভাগে ইলেকশন করার কোনো প্রয়োজন নাই। বেশ, সে একবারে করছে। আমি আরো একটা বিষয় আসবো, আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন মানুষ সরনিয়া স্যারও, আমি মানুষদের কাছে আসবো যে মানুষদা, আমরা জানি যে আরো একটা বিষয় থাকে, আরো একটা ফ্যাক্টর থাকে, এই যে নির্বাচনের যে দফা, যে অর্থ, যে অর্থকোষ বা অর্থনীতির ক্ষেত্রে যেখানে যে অর্থ সাধারণ মানুষ থেকেই নেওয়া হয়, সেই অর্থেরও কিন্তু কিছুটা মানে বাজেট একটা কনফার্ম করে দেওয়া হয় যে এই অর্থের মধ্যে নির্বাচনটাকে করা হোক, এবং সেক্ষেত্রে যত দফা কমবে ততটাই কিন্তু সাধারণ মানুষ হোক এবং দেশের জন্য ভালো, তাই তো? স্বর্ণালী, যেটা আমার ইলেকশন কমিশনের যতটা খরচ, এটা তো আমার রাজকোষের থেকে যায়। তো এর জন্য যে আসামে আগে বললো যে 3 ফেজে হয়েছিল, এটা বড়াকের জন্য, লোয়ার আসামের জন্য, এটা আপার আসামের জন্য। ও আমার যে বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক, তারা খুব ভালোই বলছে কথা, মানে ভালো করে বিশ্লেষণ করছে যে আসামের যেটা পরিস্থিতি আতঙ্কমে অখন নেই। তো অসমের অখন পৰিস্থিতিটা কেৱল উন্নয়ন আৰু গতিশীল আমি দেখছি, কত ডেভেলপমেন্ট হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কত টাকা আছে, আর আমার প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার,
মাসে মাসে একবার দুইবার অসমে রাউন্ড দিছে, এখন কত প্রজেক্ট তারা উদ্বোধন করছে। এখন দেখা যায় যে আসামে যদি এক আমার ভোটার হলো 2,50,00,000 2,50,00,000 ভোটারে ওয়ান টাইমে ইলেকশন হলে খরচটা কমে যায়। এখন সিকিউরিটি প্রবলেম নাই যে প্রত্যেকটা বুথতে সিকিউরিটি দেওয়ার প্রয়োজন আছে। আজকে তো না এমনিতে সিকিউরিটি দরকার হবে এটা না, এমনি আগে রেগিং হচ্ছিল, যে কোনো জায়গায় ভোট রেগিং হচ্ছিল, কোনো জায়গায় ভোট দেওয়ার জন্য তার যে নাগরিক অধিকার তারা যেটা পার্টি বা দল পছন্দ করে ওইটাই দিতে পারছিল না, যা হোক একটা ফোর্স অ্যাপ্লাই ছিল। এখন এই সমস্তটা এখন অসমে শান্তি বেড়েছে, শান্তি ঘুরিয়েছে। ওই জন্য ওয়ান টাইমে করলে বলে আর একটা বিহু আসামের একটা জানি জাতীয় জীবনের একটা জড়িত আছে। এটা বিহুর সময় যদি ইলেকশনটা পাতা যায়, যদি সেকেন্ড ফেজ থার্ড ফেজ করা দেখা যায়, তবে এই মানুষের যে বিহুর যেটা উন্মাদনা ওইটা ইলেকশনের জন্য থামিয়ে যাবে। ওই জন্যে বোধহয় আমার একটা মনে হয় যে ইলেকশন কমিশনে এটা সব দেখিয়া যে আসামের কালচার, আসামের পরিবেশ, আসামের ওয়েদার, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, আসামের যে শান্তি পরিবেশ, আসামে কত ধরনের সিকিউরিটি লোক নিয়োজিত হবে, ওই সব দেখা বোধহয় আমার মনে হয় যে ইলেকশন কমিশনে এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর আসামের লোকও এটা, সমস্ত লোকে এটা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাইছে। বেশ বেশ বেশ, আমাদের সঙ্গে শুভ্রাংশু চৌধুরী যেহেতু রয়েছেন, আমি শুভ্রাংশু বাবুর কাছে যাব এবার। যে 9 এপ্রিল হচ্ছে ভোট এবং 4 মে হচ্ছে ফল ঘোষণা, অর্থাৎ 9 এপ্রিলের দিকে যদি তাকাই যে অসমে প্রত্যেকটি কেন্দ্রে ভোট হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে বা কেন্দ্র বাহিনী মোতায়েন করা থেকে, মানে যদি আমরা বলি যে প্রশাসনিক স্তরে কতটা ব্যবস্থা নেওয়া হওয়া প্রয়োজন যে শান্তিপূর্ণভাবে যেন ভোট হয়, যেহেতু আমরা আলোচনা করছিলামই যে এর আগে অসম যেরকম আলফা হোক বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের দ্বারা যেভাবে জর্জরিত ছিল, সমস্যা হতো, বম ব্লাস্টের থেকে শুরু করে বিভিন্ন ঘটনা ঘটতো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার পরিস্থিতি কেমন থাকতে পারে, সাধারণ মানুষ কি ব্যবস্থা, নিরাপত্তাজনিত ব্যবস্থা নিতে পারে হাতে, বা সেক্ষেত্রে প্রশাসনের কি পদক্ষেপ থাকবে? ধন্যবাদ নিউজ লাইভের সবাইকে। প্রাণতোষ বাবু একটা সুন্দর কথা বলেছেন, প্রগতির অসম, উন্নতির অসম, কিন্তু একটা কথা উনি বলেননি যে আজকের অসমটা হলো ঐক্যের অসম, সম্প্রীতির অসম, ভালোবাসার অসম। আজকের দিনে আসামে কোনো ধরনের এক্সট্রিমিট প্রবলেম নেই। মানুষ আজকে আসামের সবাই ঐক্যবদ্ধ, সামাজিক স্তরে হোক বা রাজনৈতিক স্তরে হোক বা অর্থনৈতিক স্তরে হোক, আজকে আসামের মানুষ স্বাবলম্বভাবে মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবে। 9 তারিখে আসামে এক ফেজে ইলেকশন হচ্ছে এবং ইলেকশনটা নির্বাচন কমিশন আসামের সামগ্রিক পরিস্থিতি বিচার করে ইলেকশনের দিন ঘোষণা করে। আজকে যে আসামের যেটা পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে অন্য সময়ের যেটা পরিস্থিতি ছিল আজ থেকে 10 বছর 15 বছর আগে আসামের যে সময় পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আজকের দিনে আসামে নেই। মানুষের মধ্যে একটা ঐক্য সম্প্রীতির ভাব আছে এবং ভোটটাকে আগে মানুষ একটা ভয় প্রীতি নিয়ে থাকতো, একটা ভয় প্রীতি থাকতো মানুষের মধ্যে, কিন্তু আজকে এই ভোটগুলোকে মানুষ, এই ভোটটাকে মানুষ কিন্তু একটা উৎসব মনে করে। যে দলেই ভোট দিক না কেন আজকে সিকিউরিটির প্রশ্ন আসে না, আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ, মহিলারা আজকে ভোট কেন্দ্রে যাচ্ছে। আমরা এই জিনিসটা আমরা গত এমপি ইলেকশনেও দেখেছি, সংসদীয় নির্বাচনও আমরা দেখেছি, এবং এবারও যেটা বিধানসভা নির্বাচন, এক কথা হলো সরকারের পয়সাটা রাজকোষ থেকে পয়সাটা যাচ্ছে, এই রাজকোষের যে অধিক পয়সার যেটা আছে সেই ঘাটতিটা পুষাবে, 1 নম্বর। 2 নম্বর, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং বিহুর যেটা আনন্দ আছে সেই আনন্দটা মানুষ প্রাণ ভরে উপভোগ করবে। তাই এটা আমরা স্বাগতম জানাচ্ছি নির্বাচন কমিশনকে, এবং এটা থেকে একটা চিত্র ভেসে আসে যে আজকের আসাম একটা ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণের আসাম। এই আসামে আজকে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই, এই আসামে কোনো ভেদাভেদ নেই, এই আসাম একটা শান্তির আসাম, সম্প্রীতির আসাম। এবং নির্বাচন কমিশন যেটা নিয়েছে যে 9 তারিখ এক ফেজে আসামে ভোট হবে, সেটাকে আমরা সাধারণ জনগণ হিসাবে আমরা এটাকে স্বাগতম জানাচ্ছি
শুভেচ্ছা জানাচ্ছি নির্বাচন কমিশনকে। বেশ বেশ, আপনি সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে নীলাদ্রি বাবু, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, যুক্ত হয়েছেন কলকাতা থেকে। আমি নীলাদ্রি স্যারের কাছে যাব। নীলাদ্রি বাবু, যেহেতু অসম, বাংলা সহ 5টি রাজ্যের ভোট ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে এবং রবিবার দেখেছি আমরা যে জ্ঞানেশ কুমার যেভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করলেন, তারপর জানা যাচ্ছে যে অসমের কথা যেহেতু আজ আমরা বিশেষভাবে আলোচনা করছি, অসমে 3 থেকে 1 দফায় ভোট হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অসমের একদিকে যদি আমরা তাকাই যে বিজেপির একাধিক উন্নয়নমূলক প্রকল্প এবং বিভিন্ন ধরনের আমরা দেখছি যে হেভিওয়েট নেতা মন্ত্রীদের বারবার আগমন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে গেল সপ্তাহে, এরপর অমিত শাহ আসলেন এবং উন্নয়নের বার্তা বা উন্নয়নের জোয়ার যেন বয়ে যাচ্ছে অসমে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে বিজেপির একাংশ। কিন্তু অন্যদিকে বিরোধীরাও কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না। তো একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কি মতামত থাকছে এই নিয়ে? আসামে স্বাভাবিক নিয়মে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকার কথা ছিল, কারণ দীর্ঘদিন বিজেপি এখানে ক্ষমতায় আছে, কিন্তু সেই ধরনের হাওয়া এখন অব্দি চোখে পড়ছে না। তার মূল কারণ দুটো আমার মতে। এক হচ্ছে আসামের যে উন্নয়ন হয়েছে বিজেপির শাসনের সময়, শাসনের সাথে যদি তুলনা করি অনেকটাই উন্নয়ন হয়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত বিশ্ব শর্মার ভাবমূর্তি। হেমন্ত বিশ্ব শর্মা আসামের নির্বাচনে আমার মনে হয় একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, ঠিক যেমন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ একজন ফ্যাক্টর। সেই তুলনায় আমি বাংলায় আছি, বাংলাকে যদি দেখি এখানে কিন্তু বিজেপির কোনো মুখ নেই, কিন্তু আসামে একদিকে ভালো পারফরমেন্স, সুশাসন, উন্নয়ন, পাশাপাশি হেমন্ত বিশ্ব শর্মার ভাবমূর্তি একটা ফারাক করে দিচ্ছে। এবং আপনি জানেন দুদিন আগেই একটি বড় সর্বভারতীয় সংস্থা তারা সমীক্ষা করেছে আসামের উপর এবং অন্যান্য রাজ্যের উপরও করেছে। তাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে আসামের 126টা আসন 97 থেকে 98 আসন ভারতীয় জনতা পার্টি পেতে চলেছে এবং 43 থেকে 44% ভোট পেতে চলেছে। অর্থাৎ গতবারের থেকে ভারতীয় জনতা পার্টি সমীক্ষা বলছে, আমি বলছি ভোট এবং আসন বাড়াতে চলেছে এবং একটা কার্যত ক্লিন সুইপের দিকে আসাম যাচ্ছে। আসামের আরেকটা বিশেষত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলি যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটটা খুব বেশি, সেই কারণে ভারতীয় জনতা পার্টির কাছে এই চ্যালেঞ্জ যেটা, কারণ ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু ভোটটা পায় না, কিন্তু আসামে ধর্মীয় সংখ্যার ভোট কিন্তু সম্ভবত 40%। তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি সেখানে প্রমাণ করেছে যে সংখ্যালঘু ভোটের জেতার পথে কোনো বাধা নয়, কারণ হিন্দু ভোট তারা কনসলিডেট করতে পেরেছে আসামে। এবং আমার কোথাও মনে হয় বাংলায় এই আসামের মডেলটাকেই ভারতীয় জনতা পার্টি অনুসরণ করার চেষ্টা করছে, যে সাফল্যের রাস্তা আসাম দেখিয়েছে সেই পথেই বাংলার বিজেপি সম্ভবত হাঁটতে চাইছে। সুতরাং আসামে বিজেপির ক্লিন সুইপ কার্যত নিশ্চিত। প্রশ্ন আছে বাংলা নিয়ে, বাংলা পথ অনুসরণ করতে পারবে। নীলাদ্রি বাবু, আমি আসবো, একটুখানি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এবং আপনাকে এই মুহূর্তে থামাচ্ছিও আমি। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে কংগ্রেস নেতা অরবিন্দ পাল তিনসুকিয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে অনলাইন যোগে। অরবিন্দ বাবু, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, বেশ। যেহেতু আমরা আলোচনা করছিলাম এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, কবে ভোট আমরা জানি 9 এপ্রিল এবং 4 মে ফলাফল ঘোষণা। তবে এই মুহূর্তে আমরা যদি তাকাই কংগ্রেসের দিকে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে অন্তর্দ্বন্দ্ব, ছন্ন ছাড়া অবস্থা এবং কোথাও গিয়ে জোট হয়নি, যেখানে আমরা দেখছি অখিল গগৈ তিনিও বিস্ফোরক মন্তব্য করছেন এবং এবার আবারও কিন্তু রকিবুল হোসেন, তার বিরুদ্ধে দেখেছি আমরা একাধিক জায়গায় বিক্ষোভ হচ্ছে। কোথাও আমরা আবার দেখছি যে ভূপেন রায় তিনি এজেপি ছেড়ে বিজেপিতেও যোগদান করছেন। তো এই ধরনের পরিস্থিতিতে আপনারা কি মনে করেন যে একা আপনারা কতটা লড়তে পারবেন আগামী নির্বাচনে? আমাদের তো জোট হয়েছে, হ্যাঁ বলুন।
আমাদের এজিপি আর বিজেপি ছেড়ে বাকি দলগুলির সঙ্গে তো জোট হয়েছে আমাদের। কোন কোন দলের সঙ্গে জোট হয়েছে? রাইজের দলের হুম, সিপিএম, সিপিআই, তারপর হুম, বলুন। উঠলাম। যদি তারপর আমরা আপনার সিপিএম সিপিআই এর কথা বলি তাহলে তাদের কতটা শক্তি? আপনারা রাইজের একজোট হয়ে দলের যদি সঙ্গে হয়েছে, এটা হয়ে যাবে, বাকি যেটা আছে সেটাও হয়ে যাবে। হুম, কিন্তু ভোট ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই, কবে হবে আপনাদের সেই জোট? রাইজের দলের লোকে কবে হবে? হয়ে যাবে, এটাও হয়ে যাবে। রাইজের দলের সঙ্গে কবে হবে? কয়টা সিট দেবে? এক দুটো সিটের সঙ্গেই সমস্যা, সেটা হয়ে যাবে। সমস্যাটা কি? এটা জনসাধারণ জানার অধিকার আছে। না না, আছে, মানে এটা ওইটাই, মানে ক্যান্ডিডেট নিয়েই কথা আর কি। কি খুব ভিতরেটা আমি জানি না, মানে উপর উপর যতটুকু জানি। তাই বলেন? ওই সমস্যাটা গভীরে, ওই সমস্যাটা আপনি আমার কাছ থেকে, আমি একজন রাজনীতিক সচেতন ব্যক্তি, তো আমি জানি গভীরে সমস্যা আছে। এবং কংগ্রেস চায় না রাইজের দলের সঙ্গে ওরা ইয়ে করুক। ওরা ম্যানেজ করেছে জাতীয় দলের সঙ্গে, জাতীয় আসাম কি জাতীয় পরিষদ যে জাতীয় পরিষদ। হ্যাঁ, ওদের সঙ্গে একটু ম্যানেজ করতে পেরেছে, কিন্তু রাইজের দলের অখিল গগৈ যে হ্যাঁ। ম্যানেজ করতে পারেনি। কারণ অখিল গগৈ নিজে একাই 100, আর ওইখানে গৌরব গগৈ থাকবে না অখিল গগৈ থাকবে, ওই নিয়ে ওদের নেতৃত্বের সমস্যা আছে। হুম, আর সিটের তো সমস্যা আছেই। না, সেরকম কথা নেই। আমরা সচেতন নাগরিক হিসেবে যেটা তাহলে জানি, কি কথাটা আসলে কি আমি জানতে চাইবো অরবিন্দ বাবু, কেন এখনো পর্যন্ত জোট হয়নি? কেন অন্তর্দ্বন্দ্ব? জানেন না, আপনাদের এই ভিতরের কর্মীরা কেন উনি তো নিজেদের বলছে মধ্যে ভিতরের বিক্ষোভ করছেন? খবর অনেক জানেন রকিবুল না। হোসেনের বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন প্রান্তে। না, অত গভীরের কথা জানি না, কিন্তু এটা হয়ে যাবে। সাধারণ কিছু বাকি আছে, এটা হয়ে যাবে। হ্যাঁ, শুনুন আপনি আপনার 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 জানার স্বার্থে বা আপনার জানার জন্য আমি বলি, ওদের ভিতরে তো নেতৃত্বের দ্বন্দ্ব আছে, 1 নম্বর। 2 নম্বর আছে অখিল গগৈয়ের যে ওই কংগ্রেসের যে বা ইউডিএফ কংগ্রেসের যে এমএলএদেরকে রাইজর দলের নিচে, ওইটা তাদের একটা বিরাট সমস্যা। আর 2টা দলেরই কংগ্রেসের যে ভোট ব্যাংক আর রাইজের দলের ভোট ব্যাংকটা সেম, একই জায়গায়। অতএব কেউই নিজের বাগানের ফসল কাউকে দিতে চায় না। অখিল গগৈও দিতে চায় না, আর গৌরব গগৈও দিতে চায় না। দুজনেই গগৈ হইলেও কিন্তু ভোটের ক্ষেত্রে দুজনে একজনের শত্রু। সব বাইরে যা দেখা যায় তা ভিতরে তা হয় না। ভিতরের ব্যাপারে অনেক কিছু আছে। আসামের জনসাধারণ সচেতন জনসাধারণ, তারা জানে, সব দেখতেছে। আমরা বিরোধী গণতন্ত্রের নিয়ম অনুসারে বিরোধী ঐক্য থাকা ভালো, বিরোধীদের ভিতরে সংগঠিত শক্তি একটা থাকা ভালো, তাহলে গণতন্ত্র সুরক্ষিত থাকে। বেশ, ঠিক আছে, কিন্তু সেটা আসামের ক্ষেত্রে প্রযোজ্য হয় নাই আর হবে না। এর জন্যই মানে এই যে কলকাতার থেকে আমার যে বন্ধু বলছেন যে আসামে ক্লিন সুইপ করবে, হ্যাঁ, এখানে সরকার মানুষের জনগণের মতামতটা প্রো সরকার, বেশ, প্রো বিজেপি সরকার, প্রো হেমন্ত বিশ্ব শর্মা, আবারও। প্রো সর্বানন্দ সোনোয়াল, তো দিলীপ শইকিয়া, ওদের বিরোধিতা করার কেউ নেই। আর আপনি পশ্চিমবঙ্গের একটু উদাহরণ দিচ্ছেন, কিন্তু এই প্রসঙ্গে 1 মিনিট আমি বলবো। পশ্চিমবঙ্গে আপনি নিশ্চিন্ত থাকুন, পশ্চিমবঙ্গে যা আমরা খবর রাখি বা আমাদের কাছে যত সোর্সে খবর আছে, 100-200% এবার মমতা লুকে বেগম বলে, ওই মমতা বেগমের শাসন, এই মুঘলের শাসন চলবে না। আমাদের একটা পশ্চিমবঙ্গের বাণিজ্যিক হিন্দুরা বিরতিতে ওইখানে যেতে হবে। পরাধীন আছে, মুঘলের পরাধীনে আছে পশ্চিমবঙ্গের হিন্দুরা, সনাতনী হিন্দুরা আমরা আসবো। বুঝতে পারছে প্রাণতোষ বাবু, আমরা এই আলোচনায় আসবো, যে সনাতনী উত্তরে আসবো হিন্দুরা ওইখানে নীলাদ্রি বাবুর মুঘলের কাছে। পরাধীনে আছে। একটা বিরতির সময়, এখন একটা বাণিজ্যিক বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন সকলে।
ফিরলাম বিরতির পর, দেখছেন বাজলো ভোটের বাদ্যি এবং কয়েকটা আপডেটের দিকে যদি এবার তাকাই। চিরাঙে ইতিমধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি এবং জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন হয়, যেখানে আসন্ন অসম বিধানসভা সাধারণ নির্বাচনকে সামনে রেখে চিরাং জেলায় জেলা প্রশাসন নির্বাচনী প্রস্তুতি একেবারে জোরদার হয়। যেখানে সোমবার দেখা গিয়েছে চিরাং জেলার জেলা শাসক গোকুল চন্দ্র ব্রহ্ম সংবাদ সম্মেলন করে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অন্যদিকে হাইলাকান্দিতেও যেমনি আমরা জানি যে 9 এপ্রিল ভোট গ্রহণ রয়েছে, ভোট প্রস্তুতির প্রসঙ্গ তুলে ধরে জেলা প্রশাসনও। नमस्कार। जैसा कि आप सब लोग जानते हैं कि असम में लेजिस्लेटिव असेंबली इलेक्शंस का घोषणा करी जा चुकी है, तो उसके बारे में मैं आपको कुछ डिटेल्स बताना चाहता हूं। सबसे पहला है डेट ऑफ इशू ऑफ गजेट नोटिफिकेशन 16 मार्च 2026। द लास्ट डेट फॉर मेकिंग नॉमिनेशंस इज 23rd March 2026. Date for scrutiny of nominations is 24th March 2026. Last date for withdrawal of candidature is 26th March 2026. The date of poll is 9th April 2026. The date of counting is 4th May 2026. The date before which the election should be completed is 6th May 2026. हमारे यहाँ पे 2 LSC कॉन्स्टिट्यूएंसीज हैं। नंबर 1 इज 121 हेलाकांडी LSC, जिनके रिटर्निंग ऑफिसर हैं श्री मंसूर अहमद मसूमदार, ACS एडिशनल डिस्ट्रिक्ट कमिश्नर। May 2026 Monday. এইখিনি ভিতৰত আৰু তাৰপিছত ডেট বিফৰ হুইচ ইলেকশ্যন শ্বেল বি কমপ্লিটেড 6 মে'ৰ ভিতৰত আমাৰ কমপ্লিট ইলেকশ্যনৰ যিখিনি প্ৰচেছ সেইখিনি শেষ হৈ যাব। আৰু আমাৰ যিটো আমাৰ দুটা LSC আছে, এটা হ'ল 19 নম্বৰ চিডলি চিৰাং LSC ST আৰু এটা হ'ল 20 নম্বৰ বিজনী জেনেৰেল মানে LSC। আমাৰ দুজন ৰিটাৰ্ণিং অফিচাৰ আছে। চিডলি চিৰাং STৰ কাৰণে আমাৰ ADC কবিতা ডেকা মোৰ বাওঁফালে বহি আছে। তাৰপিছত আমাৰ বিজনী 20 নম্বৰ বিজনী LSCৰ কাৰণে আমাৰ বিজনী চিভিল SDO অৰিজিত মহাজন, তেখেতে মোৰ সোঁফালে বহি আছে। তেখেতে নমিনেশ্যনটো মানে আমাৰ মানে ল'ব, আপোনালোকে ইয়াৰ পৰা লৈ যাব পাৰিব। প্রত্যেকেই রয়েছেন আমাদের সঙ্গে অতিথিরা। আমরা যেমনটা শুনলাম যে যেহেতু ভোট হচ্ছে 126টি আসনে অসমের ক্ষেত্রে, তবে আমার প্রশ্নটা থাকছে এবার বিরতির আগে আমরা নীলাদ্রি বাবুর প্রসঙ্গে কথা বলছিলেন আমাদের সঙ্গে, যেভাবে প্রান্তোষ রায় তিনি বাংলা নিয়ে আলোচনা করছিলেন, আমরা সেই আলোচনায় আসবো। তবে একটু কংগ্রেস নেতা অরবিন্দ পালের কাছে আবারও যাচ্ছি। অরবিন্দ বাবু, 126টি আসনে কংগ্রেস, আপনি যেমনটা বলছিলেন যে জোট হয়ে যাবে বা কোনো ধরনের সমস্যা আগামীতে হবে না, কিন্তু আপনারা কোন কোন জায়গা থেকে লড়াই করে আপনারা আগামী নির্বাচনে জয়ী হবেন, কি প্রত্যাশা রাখছেন আপনারা এই বিষয়ে? আমাদের তো আপার আসামের ভালো সিট থেকে বের হয়ে যাবে, মানে ভালো সিট বের হবে। কোন কোন জায়গাগুলোর নাম বলছেন বলুন একবার। উজানোর সমস্ত সময় জায়গার তো নাম বলতে পারবো না, যেমন আমার তিনসুকিয়া ডিস্ট্রিক্টের মধ্যে বলছি, তিনসুকিয়া, মাকুম, চাবুয়া লাউহাল, এটা মানে আমার এরিয়ার মধ্যে বলছে আর কি। হ্যাঁ, দুমদুমা, সদিয়া, এসব সিট আমাদের বের হবে। হ্যাঁ, এটা আমার ডিস্ট্রিক্টের মধ্যে বলছে আর কি। এই কয়েকটা জায়গাতে আপনারা এগিয়ে থাকবেন বলে বলছেন। তাহলে আপনারা কি মনে করেন যে এই যে দলের মধ্যে বারবার যে কোন্দল হচ্ছে এবং আপনাদের দলের কর্মীরাই কিন্তু বারবার বিক্ষোভ দেখাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার কি এই কেন্দ্রগুলিতেও কোনো ধরনের সমস্যা আগামীতে হতে পারে যে সাধারণ মানুষ কংগ্রেসকে ভোট না দিয়ে অন্য কোনো দলকে ভোট দিতে চায়? না না, আমাদের এদিকে হবে না, আমাদের এদিকে আপার আসামে হবে না। এখানে এই সিটগুলোতে এই ধরনের কোন্দল নেই। আমি একটু মানুষ বাবুর কাছে আসবো এই বিষয়ে। আপনি কি বলবেন যে আপার আসাম অর্থাৎ উজান আসামে যে সমস্ত কেন্দ্রের কথা তিনি বলছেন, তিনসুকিয়া, মাকুম, চাবুয়া, ডুমডুমা, সদিয়া, এই সমস্ত কেন্দ্রে কংগ্রেস আগামীতে আসন পাবে? না না, আমার মনে হয় একটু একটা দুইটা তো পাবে। এটা ন্যাশনাল পার্টি 58 ইয়ার্স এখন সরকার করছে, তো একটা দুইটা সিট পাবে। কিন্তু আমি দেখছি যে আগে আপার আসামে যত সিট নিছিল কংগ্রেসে, এখন তো তারা পাবে না অত। আর আপার আসামের যেগুলো সমস্যা, চা বাগানের সমস্যা, উন্নয়নের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা,
জনগোষ্ঠীর সমস্যা, ওই যতগুলো সমস্যা বিজেপির এখন যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার যে সরকার ওই সরকার সব সমাধান করছে। দু একটা তো কিছু ইস্যু থাকবে, এটা দীর্ঘমেয়াদী সমস্যা, এটা কিছু টাইম নেবে। ও ছাড়া তো যেগুলো সমস্যা কংগ্রেসের দিনে রাজ্যে ফেস করছিল ওই সমস্যাগুলো অর্ধেক সমাধান হয়ে গেছে। যেগুলো দীর্ঘমেয়াদী সমস্যা একটু টাইম লাগবে। কিন্তু আমার মনে হয় যে আপার আসামে কংগ্রেস বড় বেশি হলে 5-6টা সিট পাবে। আর তার এখনও ওই যে তারা এই যে গঠবন্ধন তো আজকে হচ্ছে না। আজকে কালকে আমি নিউজে দেখলাম, আজকেও আমি সকালে দেখছি যে প্রদ্যুৎ বড়োই এটা বড় লিডার কংগ্রেসের, তারা এখন গুচ্ছা হয়েছে, তারা এখন প্রেসিডেন্টকে লেটার লিখছে আসিফ নজরকে যদি লাহোরিগঞ্জের টিকিট দেওয়া হয় তাহলে দেওয়ার তিনি জন্য। দল এখন ত্যাগ তার করবেন যখন তার এমপি টাইমে তার বিরোধ করছিল, ওই রকম লক্ষ্যকে টিকিট দিলে কংগ্রেসের জিকাটা একদম সম্ভাবনা কম। ওই জন্য তারা বলছে যে এইটা লোকটা দেওয়াটা উচিত ছিল না। না, এটা তারা পার্টি ব্যাপার, আমি এটা জাস্ট আমি ডিসকাস করছি। ওই রকমের কংগ্রেসে ভিতরে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে। আর দেখেন আজকেও যে অখিল গগৈর সঙ্গে আজকেও তারা কোনো গঠবন্ধন হচ্ছে না, কিন্তু অখিল গগৈ এখন তারাও বিপদে পড়ছে। তারা বলছে কি যে আমি কংগ্রেসের এগেনস্টে ক্যান্ডিডেট দিব না, যে সমষ্টিত কংগ্রেসের জিকার সম্ভাবনা আছে। তো এটাও দেখাই যায় যে কংগ্রেসের যতগুলো লোক 2-3জন এখন বিধায়ক তার রিজাইনসে গিয়া অখিল গগৈর দলে জয়েন করছে। আর অখিল গগৈর দলে গিয়া তারা বলছে যে এইটা সিট আমাকে লাগে। এটা কংগ্রেসের কি একটা নীতিগত কথা আছে, যেটা পার্টি কালকে পার্টিটার থেকে রিজাইন দিছে ওর গিয়া অন্য দলের থেকে এইটাই সিট ক্লেম করবে। ওই জন্য রাজ্যের দলের সঙ্গে কংগ্রেসের মানে গঠবন্ধন হওয়াটা আমার বোধে হয়, আমি জানি না তারা কি পয়েন্টে গঠবন্ধন হবে। তার কিছু ইস্যু নাই যে তারা একটাই তারা ইস্যু যে বিজেপিকে এখন হারাইতে লাগে। ওইটা তো ইস্যু হবে না, পলিটিক্যাল ইস্যু হইতে লাগে যে ডেভেলপমেন্ট ইস্যু। তারা কি ইস্যু নিয়ে জনগণের মাঝে যাবে? জনগণের মাঝে যাওয়া একটাই ইস্যু যে বিজেপি কি জন্য হারাবে, কি ইস্যু, কি কাজ করছে আর কি কাজ করছি না আমি। আজি 5 বছরে গুয়াহাটিতে অটো ব্রিজ হলো, আজকে মেডিকেল কলেজ 15টা হয়ে গেল কালকের থেকে। এখন মেডিকেল আগে কংগ্রেস দিনে 7টা ছিল, ব্রহ্মপুত্র আগে একটা ব্রিজ ছিল, এখন ব্রহ্মপুত্রের গুয়াহাটি একটা ব্রিজ ছিল, আজি গুয়াহাটির পাশে 2টা ব্রিজ হলো, আরও একটা এখন এই যে আমার উত্তর গুয়াহাটি এই যে চন্দ্রবোর্ড থেকে একটা এখন প্রসেস হচ্ছে। এটা দেখেন যে গুয়াহাটি আজি ট্রাফিক তো অটো, আর গুয়াহাটি ভারতের 100 যে সিটি আছে, ভারতের না এটা অল ওয়ার্ল্ড, আমি ভুলে গেছি যে অল ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং সিটি গুয়াহাটি, তার মধ্যে এখন 100 ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। যে গুয়াহাটির এই জন্যে এই বুকে আছে যে গুয়াহাটি ইজ এ ফাস্টেস্ট গ্রোয়িং সিটি এবং 100 ইন দ্য ওয়ার্ল্ড। এই যে দেখা যায় কী জন্যে যে বিজেপি সরকার যে উন্নয়নমুখী, এই যে গুয়াহাটির 2-একটারও সমস্যা আছে, পানির সমস্যা আছে, জলের সমস্যা আছে, যাতায়াতের এই 2-একটা আছে, এটা ম্যানেজমেন্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। মানুষগুলো এই ঘর বোনার সময় ওই ঘরের মধ্যে রাস্তা দিচ্ছি না জল যাওয়ার জন্য, ওই জন্য পানি সমস্যাটা টেম্পোরারি। আমরা উজান অসম নিয়ে আলোচনা করলাম, গুয়াহাটি অর্থাৎ মধ্য অসম নিয়ে আলোচনা করলাম। একটু অভ্রাংশু বাবুর কাছে যাই, যেহেতু বরাক নিয়ে আলোচনা করলে হয় না। অভ্রাংশু বাবু শোনা যাচ্ছে? যেহেতু আমরা দেখছি যে এই বিগত কয়েকদিনে বরাকে আমরা দেখছি যে এই বিশেষ করে হাইলাকান্দি সমস্ত এলাকায় যে ঝড়ের দাপটে মানুষের ঘর বাড়ি সহ একেবারে তছনছ অবস্থা, অনেক দিন থেকে বিদ্যুৎ নেই, সেক্ষেত্রে পড়ুয়া থেকে শুরু করে সকলেরই সমস্যা হচ্ছে। আর বরাকে আমরা দেখেছি যে বর্ষার সময় এলেই কিন্তু রাস্তাঘাট হোক, পানীয় জলের সমস্যা, একাধিক সমস্যা থাকে। কিন্তু তার মধ্যেও এবার নির্বাচন রয়েছে, বারবার আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা আসছেন, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের তারা ঘোষণা করছেন, শিলান্যাস করছেন। কি মনে হয় আগামী নির্বাচনে বরাকে কারা কারা এগিয়ে যেতে পারে? আমি প্রথমেই বলবো যে আজকে কংগ্রেসের যে কথাটা উনি বলেছেন, কংগ্রেসের মুখপাত্র যে একটা কথা বলেছেন যে ডুমডুমা মাকুম মানে হাতে গোনা আপার আসামে 3-4টা সিটের কথা বলেছেন। আজকে কংগ্রেস হয়েছে রাডারলেস সিট। আমাদের বাংলায় একটা কথা আছে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল বাদে আসি তারে। আজকে কংগ্রেস দিশাহীন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। ওরা শুধু একটা সময় তুষ্টিকরণের রাজনীতি করে গিয়েছে, আর ভারতীয় জনতা পার্টি সরকার উন্নয়নের রাজনীতি করেছে, সাম্যের রাজনীতি করেছে। আজকে গত 2 দিন আগে প্রধানমন্ত্রীজি বরাকে এসে 24,500 কোটি টাকার উপরেও প্রজেক্টের শিলান্যাস করে গেছেন।
আজকে পাথারকান্দি রামকৃষ্ণনগরে একটা মেডিকেল কলেজ আছে, প্রপোজ আছে হাইলাকান্দিতে, হুম আজকে এগ্রিকালচার ইউনিভার্সিটি পাথারকান্দিতে হচ্ছে। তো এইসব যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের মাধ্যমে মানুষ কিন্তু আজকে তাতিয়ে অপেক্ষা করছে ভোট কবে আসবে আর পদ্ম ফুলের প্রতীক চিহ্নে ভোট দেবে। এখানে কে টিকিট পাচ্ছে ব্যক্তি বড় জিনিস না, বিজেপির আদর্শ, বিজেপির নৈতিকতাই হলো আজকে আমাদের মূল হাতিয়ার। আজকে কংগ্রেসের কাছে কি ইস্যু আছে? রাজনৈতিকভাবে হোক, ওদের তো কোনো ইস্যুই নেই আজকের দিনে। আজকে যেখানে বরাকের উপরে একটা ব্রিজ ছিল, আজকের দিনে দুটো ব্রিজ অলরেডি, একটা ব্রিজ হয়ে গেছে, আরেকটা ব্রিজের কাজ চলছে। রাস্তাঘাট আসাম মালার মাধ্যমে, ভারতমালার মাধ্যমে যে বরাকের সঙ্গে যে বহিরাজ্যের যেটা আজকে যোগ স্থাপন হচ্ছে, সেটা 200 বছরের বরাকের ইতিহাসে একটা ঐতিহাসিক পরিবর্তন। বেশ বেশ আমি আমি কংগ্রেসের দুই মাস অন্তর অন্তর আমি কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী এই বরাক মুহূর্তে অরবিন্দ সফর পালের কাছে করছেন আসবো। এসে। আপনি কিছু প্রধান- বলছেন? শুভ্রাংশু বাবু একটু থামাচ্ছি, অভ্রাংশু বাবু আপনাকে একটু থামাচ্ছি। অরবিন্দ বাবু কি বলছেন? পেশেন্ট গিয়েছে, একজন হার্ট স্পেশালিস্ট নেই, ডাক্তার নেই, খালি মেডিকেলের বিল্ডিংটা আছে, বিল্ডিং দিয়ে দিয়ে দেওয়া সেবা হবে না তো, পেশেন্ট ভালো হবে না। যে সিম্পল, আমি নিজে গিয়েছি, আমি ডাক্তারকে বলেছি আপনি কি হার্টের একটা কথা, না আমি হার্টের না, আমি সিম্পল এমডি, একজন ডাক্তারই সব দেখছেন। অরবিন্দ বাবু আপনার একটা কাছে আবার CT একটা scan প্রশ্ন হয় না। থাকছে। এই মুহূর্তে আমরা জানি কয়েকদিন আগে আপনাকে আমি কিন্তু বলি সারা আসামের কথা বলছি, আমি নিজের কথা বলছি, আমি সিম্পল সারা আসামে একটা খবর নিয়েছিলাম। আমি হার্টের পেশেন্ট, তো ব্লকেজ দেখার জন্য যেটা আপনাকে এনজিও, যেটা সিটি এনজিও সারা আসামের মধ্যে নেই, সারা আসামের মধ্যে নেই, আপনি খবর করে নেই, সারা আসামের মধ্যে সিটি এনজিওগ্রাফি হয় না, যে ব্লকেজ, এটা খুব কম পয়সা হয়ে যায়। কি হয় না? গোটা আসামের মধ্যে আপনি কোনো মেডিকেল কলেজে, কোনো প্রাইভেট নার্সিং হোমে পাবেন না, সারা আসামের মধ্যে নেই। কি খালি কি- বিল্ডিং একটা দেখিয়ে দিলে এটা উন্নয়ন বলে না তো, হার্টের মেডিকেল সমস্যার বানিয়ে দিয়েছে, কোনো ডক্টর একটা- নেই, মেশিন নেই, একটা আমাদের মাতুম হসপিটালে সিটি স্ক্যান নেই, এমআরআই নেই, এটা হসপিটালে মেডিকেলের কি মানে? খালি বিল্ডিংটা দেখিয়ে দিলে এটা কি উন্নয়ন হয়ে গেছে? আচ্ছা মেডিকেল আমাদের কলেজের কোনো ডিসিপ্লিন অরবিন্দ বাবু, রাখবেন, আপনাদের দলের ডিসিপ্লিনটা ঠিক করুন আগে। জনগণের ডিসিপ্লিন, জনগণের উন্নতির জন্য হিমন্ত আপনি বিশ্ব শুনুন, শর্মা আমাদের সরকার এখানে আছে, যে- জনগণের আমি কল্যাণের যে- জন্য ভারতীয় জনতা পার্টি আপনি সরকার আমার আছে। কথা শুনুন, আজকে তিনশিয়া ডবকাতে শহরে আপনাদের অফিস এক ভাঙচুর মুহূর্তে হচ্ছে। 1 টাকারও প্রদ্যুৎ উন্নয়ন হয় না, পটেলের আমি মতো চ্যালেঞ্জ ফার্স্ট দিয়ে সারির বলছি প্রথম আপনাকে। সারির নেতা আজকে এখানে জয় ছাড়া যত হুমকি কিছু দিচ্ছে। বানিয়েছে সব কংগ্রেসের আজকে দিনে। আপনাদের আমাদের এখানে সিভিল হসপিটাল 100 বছরের বানিয়েছে, শতাব্দী আমাদের পুরনো এখানে একটা দল ডিস্ট্রিক্ট এসে লাইব্রেরি বানিয়েছে, আমাদের দুদিন এখানে পুরনো একটা রাজনৈতিক দলের সঙ্গে আসামে এসে স্টেডিয়াম ভোট বানিয়েছে, কেনা পাচ্ছে। সমস্ত কিছু কংগ্রেসের CPM দিনে বানিয়েছে, এর কথা BJP আপনারা দিনে বলছেন, একটাও কটা সিট বানায়নি, আছে? একটাও। বিগত ইন্ডোর 50 স্টেডিয়াম বছরে একটা আসামে ছিল, CPM ইন্ডোর কটা সিট কংগ্রেসের আছে? দিনে বানিয়েছে। আমি একটা প্রশ্ন রাখবো, আমি একটা আপনারা দুজনকে শুধু থামাচ্ছি। আমি আমি বিভাজনের রাজনীতি করেছেন। এক মিনিট আমি বলবো। 2011 অরবিন্দ বাবু, অভ্রাংশু বাবু দুজনকে একটু থামাচ্ছি আমি এই মুহূর্তে। আমার প্রশ্ন আছে কিছু, তবে প্রান্তর দা কিছু বলতে চাইছি। রিচার্ড একটু অডিওটা থামাও, একটু অডিওটা কমাও। অভ্রাংশু দা এবং অরবিন্দ পালের একটু আমি অডিওটা কমে বলছি। মেডিকেল বিল্ডিং বানিয়েছে, প্রান্তর দা কি বলবেন? আর টিপকে হবে না, ডাক্তার নেই, MRI হয় না, একটা সিটি স্ক্যান হয় না, ওই এসব চলবে না। বলুন। মানুষ এই যে- বুঝতে পেরে গেছে এসব ভাবাবাজি চলবে না। 200 বছর পিছিয়ে নিয়ে গেছেন, এই পিছিয়ে যে নিয়ে গেছেন। দাদা ভাই 200 বছর কংগ্রেস আপনারা 2000 বছর পিছিয়ে কি দিচ্ছেন, নামটা? হার নিয়ে নিয়ে সব অরবিন্দ দা 2000 বছর এই যে পিছিয়ে দিচ্ছেন। কংগ্রেসের মুখপাত্র দাদা অরবিন্দ দা, হ্যাঁ ঋষি অরবিন্দ নামটা আমরা জানতাম। আপনাকে নমস্কার। শুনুন আপনি মেডিকেল থেকে খবর নিয়ে বলুন না যে শুনুন শুনুন CPI দাদা একটু জিওগ্রাফি শুনুন। হয় এই কিনা, যে হয় না। দাদা অরবিন্দ দা একটু হ্যাঁ, বলুন। শুনুন। আপনার কংগ্রেস খুব ভালো। হ্যাঁ বলুন, আমি শুনছি। হ্যাঁ আপনার কংগ্রেস খুব ভালো। 60 বছরের কংগ্রেসের শাসনে মাত্র 3টা মেডিকেল কলেজ ছিল। আজকের দিনে আসামে সত্যি কথা। শুনুন, আপনি শুনুন, আপনার ভিতরে বলি নাই, আপনিও ডিস্টার্ব করবেন না। আপনার কংগ্রেসের 60 বছরে 3টা মেডিকেল কলেজ ছিল,
ওই তিনটার নাম আরে শুনুন না, একটা আপনি কথা বলতে কেন দিন। বলেন 60 বছর, আরে দাদা 70 এতক্ষণ তো বছর বলছেন থেকে আপনি, এখন কেন আপনি একটু বলেন? শুনুন। তিনটা medical এবার college শুনুন, যা হয়, শুনুন। যে তিনটা আরে বানিয়েছে, আপনার চিকিৎসা, আপনাদের যে বাকিগুলো আপনার চিকিৎসার ব্যবস্থা আমরা সিম্পল করব। এইমস, শুনুন, গুয়াহাটি এইমসের মধ্যে সিটি এনজিওগ্রাফি হয় না। আমি পরশুদিন খবর নিয়েছি, ও নিয়ে- আমি আমার নিজের ট্রিটমেন্টের জন্য আমি খবর নিয়েছি সিটি এনজিওগ্রাফি পরশুদিন। CT angiography। এইমসের মতো আপনি আসুন সিটি নাম দিয়েছে গুয়াহাটি এইমস, কাম কোন এইমসের নেই। আচ্ছা মেডিকেল কলেজের এইসব- স্পেশাল, এইসব আরে জনসাধারণ মেডিকেল ভালো গুয়াহাটি মতো বুঝছে। জিএমসিএইচ ভোট এর, দেবে না, এবার আসবে না আপনাদের পার্টি। আরে বিজেপি শুনুন, পাওয়ারে ঠিক আছে, কোনো মতে ঠিক আসবে আছে, না। ঠিক আছে, জনগণ ঠিক আছে দেখছে, দাদা, আপনার জনগণ চিকিৎসার, উচিত আপনার চিকিৎসার উচিত বিচার ব্যবস্থা করবে আমরা সময়ে। আমরা ইভিএম মেশিনে ব্যবস্থা করবে। আমরা চিকিৎসার ব্যবস্থা আমরা সবাই মিলে আরে করে দেব। আমরা কংগ্রেসের দিনে ফুড সিকিউরিটি বিলে আপনাদের তিনটা ছিল, উনি তো বলতেই দেয় না। কি ব্যাপার, উনি বলতেই তো দেয় না। কি করেছেন? আরে দাদা শুনুন, আপনার তিন তিনটা টাকা, রেড টাকা তিনটা free মেডিকেল করে- কলেজ ছিল, এখন 15টা মেডিকেল কলেজ। এইমস এর কথা আপনারা কোনোদিন ভাবতে পারি নাই। আরে, আন্দোলন medical ছাড়া college আসামে দিয়ে এইমস আমরা আসছে। যদি সেবা শুনুন, না পাই, আর আপনারা 60 ডাক্তার বছর, নেই। আপনার যে দল, ওই দল যে 60 বছরে যা আসামের জন্য স্যাংশন করতো, কেন্দ্রের টাকা, কেন্দ্রের থেকে যে সাহায্য আসামের উন্নতির জন্য 60 বছরে যা করছে, আসামের বিজেপি সরকার 6 মাসে আমি তা একটু করে। থামাই, আমি একটু থামাচ্ছি। 6 মাসে আমি যা এবার একটু করে, নীলাদ্রি বাবুর 60 কাছে বছর কংগ্রেসের 60 বছর, প্রাণতোষ দা এবং কংগ্রেসের 60 অরবিন্দ বছর, দা আর দুজনকে একটু বিজেপি থামাবো আমি সরকারের এই মুহূর্তে। আমি 6 একটু নীলাদ্রি বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবু, যেহেতু আমরা দেখছি যে আরে, এখানে এক তো দফায় একটা ভোট কাজও হচ্ছে হয়নি। অসমে, আপনি দেখিয়ে দিন না আমাকে, বলুন তবে, আমার district-এ কোনো একটা কাজ আমি হয়েছে তো। প্রত্যেক অতিথিকে এই আপনি মুহূর্তে একটা একটু কাজের থামাতে কথা চাইছি। বলুন। এই মুহূর্তে আমাদের একটা বাণিজ্যিক একটা বিরতি কাজের রয়েছে, কথা বলুন। বিরতির পর আমি ফিরবো, কি flyover, সঙ্গে কি থাকুন। রাস্তা? ফিরলাম বিরতির পর। দেখছেন বাজলো ভোটের বাদ দিয়ে আমাদের সঙ্গে আলোচনা অতিথিরা রয়েছেন মানস সরণিয়া, প্রাণতোষ রায়, অভ্রাংশু চৌধুরী, নীলাদ্রি ব্যানার্জি, অরবিন্দ পাল এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইন যুগে রূপম সাহা, বিজেপি নেতা। রূপম বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজ লাইভ বাংলায়। শোনা যাচ্ছে? আমি একটু নীলাদ্রি বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবু, আলোচনা এতক্ষণ ধরে চলছিল অসম নিয়ে, কিন্তু একটা প্রশ্ন থাকছে যে যদি আমরা নর্থ ইস্টের দিকে তাকাই, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিভিন্ন রাজ্য রয়েছে, কিন্তু অসমে এক দফায় ভোট, কি মনে হয় আপনার যে ইলেকশন কমিশন ভোট করাতে সক্ষম হবে এক দফায় ভোট শান্তিপূর্ণভাবে? পশ্চিমবঙ্গের দৃষ্টিতে, নীলাদ্রি বাবুর কাছে ছিল প্রশ্নটা আমার। আমাদের পশ্চিমবঙ্গের দৃষ্টিতে কি হয়? বলুন। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হচ্ছে, অথচ আসামে 1 দফায় ভোট হচ্ছে। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসামের আইন শৃঙ্খলার পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে কতটা ভালো। বিশেষ করে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে আমরা যে ধরনের ভায়োলেন্স দেখতে পাই, সেটা কিন্তু আসামে সাম্প্রতিক অতীতে চোখে পড়েনি। বলুন। এবং দ্বিতীয়ত, এখানে পশ্চিমবঙ্গে একটা লড়াই আছে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের, একটা অনিশ্চয়তা আছে কে ক্ষমতায় আসবে, এবং সেটা একটা সংঘর্ষের কারণ হয়ে যাচ্ছে অনেক সময়। কিন্তু আসামে কার্যত এটা নিশ্চিত হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি ফিরতে চলেছে। সেক্ষেত্রে পলিটিক্যাল টেনশনটা অনেক কম। আমার মনে হয় এই ফ্যাক্টরটা কোথাও কাজ করেছে নির্বাচন কমিশনের মধ্যে, যে এখানে এক দফায় ভোট করানোই যেতে পারে, কারণ কে জিতবে মানুষ জানে, প্রশ্ন হচ্ছে মার্জিনটা কত হবে। তো সেই দিক থেকে আমার মনে হয় নির্বাচন কমিশন ব্যাপারটা দেখেছে। বেশ বেশ বেশ, আমি একটু আমি ওনাকে একটু হ্যাঁ। উত্তর দেব। ওনাকে একটু উত্তর দিতে খুব বলুন। ইয়ে হইতেছে, আমার উৎসুকতা আসতেছে। পশ্চিমবঙ্গের 7 কোটি, প্রায় 7 কোটি ভোটার, আসামের ভোটার 2.5 কোটি, ঠিক আছে? আর পশ্চিমবঙ্গের যে দৈর্ঘ্য প্রস্থ, তার থেকে আসাম অনেক ছোট। ওইখানে 10 কোটি লোক, আমাদের এখানে 3 কোটি, 3.5 কোটি লোক। আর পশ্চিমবঙ্গের আপনি যে বলছেন আতঙ্কর সময়টা, ওইটাও একটাই আতঙ্ক, ওই যে 1 সেকেন্ডে ওই কমিউনিটি, ওইটাই আতঙ্ক। আসল আতঙ্কটা ওইটা। এর জন্যই আমি বলছিলাম যে ওইখানে মুঘলের রাজত্ব চলছে। হ্যাঁ, এখনো মুঘলের রাজত্ব, সিরাজদৌল্লার রাজত্ব চলছে। দেখুন, আর আপনাকে শুনুন এবার দাদা, আমাদের রিডিংটা শুনুন, আমার রিডিংটা শুনুন। ওইখানে গত 50 বছর যাবৎ মানে ভারতপন্থী, ওইখানে ভারতপন্থী কোনো সরকার ছিল নাই।
একদম ইয়ে করে বলতেছি যে ওইখানে গত 50 বছর বামের 35 আর 50 বছর যাবৎ ভারতপন্থী সরকার নাই মানে সনাতনী তো আমি ছেড়েই দেই, ওইখানে ভারতপন্থী সরকারই নাই, কেবল কেন্দ্রের সঙ্গে লড়াই করো, ইনকলাব জিন্দাবাদ, আর একের পর এক আপনার এক 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 সব ফ্যাক্টরিগুলোকে হিন্দ মোটর হোক বা ইয়ে ফ্যাক্টরি হোক, সব অশোক গ্লাস হোক, এগুলো তো আমরা জানি। আমি একটু যাবো রূপম বাবুর তো কাছে এবার। পশ্চিমবঙ্গের যে অবস্থায় এই যে বাম মানসিকতা শোনেন না। শোনেন দাদা, আমার বক্তব্য আমাকে রাখতে দিন। ওইখানে বাম আর ওই যে ইয়ে রহিম, বাম আর রহিমের যে মিলনটা না, ওইটা মানে পশ্চিমবঙ্গকে কত করেছে, যে শ্রেষ্ঠ ভারতবর্ষের শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ বঙ্গপ্রদেশ, সেটাকে একটা নিকৃষ্ট বঙ্গপ্রদেশে পরিণত করা হয়েছে। বেশ বেশ, আমাদের আজকে আলোচনাটা আসলে অসম নিয়ে আমরা মেনলি থাকছি, বাংলা নিয়ে আবার আলোচনা আমাদের হবে। আমি রূপম বাবুর কাছে শেষমেশ একটু যেতে চাই। শোনা যাচ্ছে রূপম বাবু আছেন কি অনলাইনে? রূপবাবু, আমার প্রশ্নটা থাকছে যে যেহেতু এভাবেই আমরা দেখেছি যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, আর যদি বরাক উপত্যকার কথা বলি, আমাদের সঙ্গে অভ্রাংশু বাবু রয়েছেন, এতক্ষণ তিনি যেমনটা বলছিলেন যে বরাকে বেশ কিছু উন্নয়ন হয়েছে, দীর্ঘ বছর থেকে হেভিওয়েট নেতা মন্ত্রীদের আসা হয়নি, তারা কেউই আসেননি, কিন্তু অন্যদিকে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে এসে তিনি বললেন যে কংগ্রেসকে ক্ষমা চাওয়া উচিত, অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, এবং যে কংগ্রেসের করা পাপের শাস্তি এবার সাধারণ মানুষ ভোটে জবাব দেবে, এমনটা তিনি বলেছেন। আপনি কি বলবেন এই নিয়ে? এই প্রশ্নটাই আমি অরবিন্দদের কাছে রাখতে চাই। অরবিন্দ বাবু, কংগ্রেসের করা পাপের শাস্তি সাধারণ মানুষ বা জনতা এবার ভোটে জবাব দেবে, এমনটা বলা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে বলছেন, এবং পাপের শাস্তি পাশাপাশি কংগ্রেসকে ক্ষমা চাওয়া উচিত, এই মন্তব্য কিন্তু অসমের মুখ্যমন্ত্রীর। তাহলে কি আপনারা দিশাহীন কোথাও গিয়ে? একেবারে মিথ্যা অপবাদ, এটা মিথ্যা অপবাদ। এটা বিজেপি যে পাপ করছে তার জবাব এবার ইলেকশনে দেবে। 10 বছর আগে এবার ইলেকশনে পাবে এটা আসামের জনগণ বিজেপি সরকারকে আনছে। নরেন্দ্র মোদী একজন এরকম লিডার, উনি আপনারা মিথ্যাতে হলো পাস। orderlessship। আপনাদের আমি আগেও বলেছি, কৃতকর্মের আগেও ফল। বলেছি, এখনো বলছি, ওদেরকে ক্ষমা চাওয়া উচিত। যে নদী হারায় কারণ বলবেন না তো? পারে কারণ বলবেন তো? কি সহস্র বাদে কারণে? আসি তারে। কি কারণে? আপনারা বিগত 15 বছরে 500 কিলোমিটার রাস্তা করেছেন, আর আমাদের সরকার 50 বছরে। বিগত 10 বছরে 25,000 কোটি টাকার লেন দেন। আরে আমাদের এখানে তো শোয়ের একদম ন্যাশনাল হাইওয়ে কোথাও পাচ্ছেন, যদি গ্রামের রাস্তা সেইগুলি তো চলা যায় না। আমাদের চলা যায় না, সরকারের সময় এমন অবস্থা। সমস্যা, বড় পায়ে হাঁটে যাওয়ার কার্বি, ব্যবস্থা নেই, এরকম অবস্থা। বড় কার্বি, তারপর এনএসিএন, এগুলো চুক্তির মাধ্যমে এগুলো সমাজের মূল স্রোতে নিয়ে এসেছে। 15 বছর আপনারা শুধু তুষ্টিকরণের রাজনীতি করেছেন। 15 না, এখনো 15 নয়, 55 বছর। আমি একটুখানি সবাইকে থামাবো। রূপম বাবু যেহেতু রয়েছেন, এবার নিশ্চয়ই শোনা যাচ্ছে। রূপম বাবু, এবার আপনার কাছে আসবো। শুনতে পাচ্ছেন কি আপনি? আমাদের প্রশ্নটা এটাই ছিল, বরাক নিয়ে যেহেতু আলোচনা চলছিল, আমাদের সঙ্গে কংগ্রেস এবং যারা শাসকের পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছেন, তারা বলছেন যে বরাকে দীর্ঘদিনের যে বঞ্চনা হয়েছে, সেই বঞ্চনার পর প্রধানমন্ত্রী এসে এবার বললেন যে পাপের শাস্তি সাধারণ মানুষ এবার ভোটে দেবে, কংগ্রেসের করা পাপের শাস্তি। আর মুখ্যমন্ত্রী বলছেন যে কংগ্রেসকে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু কংগ্রেস কিন্তু কোনোভাবেই সে কথা মেনে নিতে চাইছে না। কি বলবেন আপনি? কংগ্রেস সমস্ত আসামে প্রায় 60 বছর রাজত্ব কার্যকাল ছিল ওরা। এই 60 বছরে ওনারা যেটুকু কাজ করেছে, আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 60 বছরকে মিলিয়ে এই 5 বছর বা 10 বছরের যদি তুলনা হয়, 60 বছর সব মিলিয়ে যা হবে 10 গুণ। আমরা আপনারা দেখতে পাবেন যে আমাদের 5 বছরে এর থেকে অধিক কাজ হয়েছে। 10 গুণ। 60 বছর মানে আপনারা বুঝতে পারছেন তো কত বছর, মানে 5টা যুগ বললে চলে। একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, 60 বছরে মোটামুটি একটা বৃদ্ধ হয়ে যায়। এতদিন ওনারা সরকারে ছিল। আমরা বরাক উপত্যকার আজকের দিনে
রাস্তা ছিল না, ট্রেন লাইন ছিল না, মর্টগেজের কোনো ব্যবস্থা ছিল না, বরাক উপত্যকায় ব্রিজ ছিল না। শুধু রাজনীতি হয়েছে। সেই রাজনীতি কিসের রাজনীতি হয়েছে? এখানে ইলেকশন হলে আমরা দেখতাম মশারি, কম্বল, সুতা এই ধরনের রাজনীতি হয়ে গেছে। তো এটা বরাক উপত্যকা, তার জন্য বেশ কংগ্রেসকে উচিত শিক্ষা দিয়েছে যে কংগ্রেস বর্তমান রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। বেশ বেশ আমি একদম সময়ের আমাদের যেহেতু শেষ প্রধানমন্ত্রী- পর্যায়ে এসে পড়েছি, রূপমবাবু ধন্যবাদ জানাচ্ছি। একদম শেষমেশ মানসবাবু আপনি যদি কিছু একটা বলেন, যেহেতু শো শেষ করতে আমাকে হবে কিছু আমাদের। বলতে দিন। আমাদের একদম সময় শেষ না, আমাদের আমি খবর এটাই রয়েছে। বলবো যে আসামে তো থার্ড টাইমের জন্য বিজেপি আসবে। কংগ্রেসে তো আমি দেখি যে আপনাদের যার ওই যে তার যে গঠবন্ধন আছে, যে 20টা সিটও পাবে না। আর ওই আসাম অ্যাসেম্বলিতে আগামী আসামে বিরোধী শূন্য হবে। এইটাই আমার মানে আমি যে দেখছি শেষ বেশ করি। শেষ হ্যাঁ, শেষ হ্যাঁ, 1 হ্যাঁ। মিনিটে শেষ করতে হবে প্রাণজিৎ আসামে স্যার। ভারতীয় জনতা পার্টি পুনরায় ক্ষমতা আসবে। আর আমি বলতে পারবো কাছাড় জেলা থেকে ভারতীয় ঠিক জনতা আছে দাদা, পার্টি একটু 7 সিট নিয়ে আসছে এনডিএ। বেশ আপনি বলুন এখানে রণপ্রসাদ, আমি কংগ্রেস শেষমেশ জিরো অরবিন্দ হবে দার এবার। কাছে যাব এবং আগামী শেষ করব অনুষ্ঠান। আমরা যা দেখলাম, আমি কাছাড় জেলার আমরা যা দেখলাম, আমরা যা এখন পর্যন্ত 5 বছর 10 বছরে যে বিজেপির শাসন দেখছি, আমি একজন সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক মানে যতটুকু আমার জ্ঞান আছে সেই হিসেবে বলতে পারি আগামী 5 বছর যে বিজেপির সরকার আসবে সেটা ভারতবর্ষের যেমন গুজরাট মডেল, এর নির্বাচনের পরের 5 বছর আসাম মডেল বলতে বাধ্য হবে। এরপর আসাম বেশ। বলতে বাধ্য হবে। বেশ, আর আমি সেটা শেষমেশ- কনিকর হলো হেমন্ত বিশ্ব শর্মা। অরবিন্দ বাবু শেষমেশ আপনার কাছে আসবো, আপনার বক্তব্য দিয়ে আমরা শেষ করব অনুষ্ঠান। বলুন। হিমন্ত বিশ্ব শর্মার মডেল হবে। আসামের সর্বশ্রেষ্ঠ সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মডেল হবে। যে ওনারা মিথ্যা কথা বলে, ওনারা হলো মিথ্যার একদম মিথ্যা কথা বলা আর টুপি পরানোতে এক নম্বর। ওনারা যত কিছু বলে সমস্ত মিথ্যা কথা বলে। মেডিকেল কলেজ আছে কিন্তু সেবা নেই, ডাক্তার নেই। হ্যাঁ মশাই, আপনার রাস্তা, চিকিৎসা ন্যাশনাল নিয়ে আসেন। হাইওয়ে আছে কিন্তু আমার রাস্তা ওখানে আপনারা এনজিওপ্লাস্টি হয়েছে। বলেছেন, রাস্তা করেছেন, পাড়া মানুষ রাস্তা আপনি এখন বাইরে বললেন না, দিয়েছে। আরে মশাই আমার এনজিওপ্লাস্টি জল হয়েছে, জীবন মিশন আমার বানিয়েছে, এনজিওপ্লাস্টি জল হয়েছে, নেই, তা আপনি জল পাবে না, পারেন, স্কুল আছে, আপনার মাস্টার নিশ্চয়ই নেই। টেকনিক্যালি প্রবলেম, স্কুলের বিল্ডিং বানিয়েছে, আপনার মাস্টার নেই। টেকনিক্যালি প্রবলেম আছে। বেশ আমি আপনার সবাইকে থামাবো, টেকনিক্যালি প্রবলেম আছে। সবাইকে আপনি আসুন, থামাবো। আমি সাহায্য আমাদের করবো। যেহেতু সময় একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এটা শোয়ের, manufacturing এবং defect। ইতিমধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে অসমে। 9 এপ্রিল ভোট এবং 4 মার্চ ফলাফল, কিন্তু দেখতে হবে শান্তিপূর্ণভাবে ভোট হয় কি না। এক দফায় ভোট পুরোপুরি করাতে কতটা সক্ষম হয় ইলেকশন কমিশন, কতটা সক্ষম হয় প্রশাসন, সেদিকে আমাদের নজর থাকবে। এবং সাধারণ মানুষ কাকে চাইছে এবং সাধারণ মানুষ যাদের উপর ভরসা করে ভোট দেয় আগামীতে তারা কতটা কাজ করেন এলাকার জনপ্রতিনিধি হিসেবে, আমাদের সেদিকে নজর থাকবে। সবাইকে ধন্যবাদ। মানস সরনিয়া, প্রাণতোষ রায়, অভ্রাংশ চৌধুরী, নীলাদ্রি ব্যানার্জি, অরবিন্দ পাল এবং রূপম সাহা বিভিন্ন প্রান্ত থেকে, অসম সহ উত্তর পূর্বাঞ্চল, কলকাতা বিভিন্ন প্রান্ত থেকে সকলেই যুক্ত হয়েছিলেন আজকের সাফ কথায় আমাদের। এখনকার মতো শেষ করছি অনুষ্ঠান, এরপর নজর রাখুন খবরে।